সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব দেশের রাজনীতিতে ভূমিকম্প, তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা, বাংলাদেশ জুড়ে বিরাট জল্পনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা নিয়ে আইন কি বলে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব নিষেধাজ্ঞা তুলতে তারেক সরকারকে বিরাট অর্ডার দিলেন নেত্রী হাসিনা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বরফ আছে, কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ, ইউনুসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জনদুর্ভোগ চরমে, চোখে টিনের চশমা পড়ে আছে 30% সরকার, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব সংসদে হাসনাত আবদুল্লাহ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের অভিযোগে প্রতিবাদ এনসিপির আইনজীবীদের, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ বন্ধ, সংসদে পাশ হল নতুন আইন, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ, আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা, দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় ১.৫ বছরের বেশি সময় ধরে দলটির সঙ্গে জাতীয় রাজনীতির সম্পর্ক নেই। শেখ হাসিনা রয়েছেন দিল্লিতে, অনুমান করা হচ্ছে তার আমলের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও রয়েছেন সেখানে। দেশের বহু নেতা কোথাও না কোথাও আত্মগোপন করে রয়েছেন। হাসিনা চলতি মাসের গোড়ার দিকে দলের বেশ কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেই বৈঠকে তিনি তাদের মাঠে নামার নির্দেশ দেন, উদ্দেশ্যে স্থানীয় সরকার নির্বাচন। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি গণমাধ্যমে দাবি করা হয়েছে শেখ হাসিনা দেশে ফিরতে মানসিকভাবে প্রস্তুত, অপেক্ষা করছেন মাহেন্দ্রক্ষণের। কোনো প্রান্ত থেকে বলা হচ্ছে হাসিনাকে দেশে ফেরাতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে উদ্যোগ নিয়েছেন। আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করে ইউনুস সরকার। তাকে হাতিয়ার করে বাংলাদেশ নির্বাচন কমিশন দলটির প্রতীক ফ্রিজ করে দেয়। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছে। জামায়াত প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। ভোট প্রচারের সময় জামায়াত ছিল বেশ আত্মপ্রত্যয়ী, নিশ্চিত ছিল তারাই ক্ষমতা দখল করতে চলেছে। ভোটের আগে বেশ কয়েকটি জনমত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছিল যে জামায়াত সরকার গঠন করতে চলেছে। যুক্তি হিসেবে তারা তুলে ধরে আমেরিকার সমর্থন। আমেরিকাও কিন্তু চেয়েছিল জামায়াত ক্ষমতা দখল করুক, কিন্তু দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ জামায়াতকে প্রত্যাখ্যান করেছে। তারা ভোট দিয়েছে বিএনপিকে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের কাঁধে গুরু দায়িত্ব। সেই সব দায়িত্বের মধ্যে রয়েছে দেশটিকে আর্থিক দিক থেকে স্বাবলম্বী করে তোলা। বিভিন্ন দেশের কাছে আগের সরকার মোটা টাকা ঋণ করেছে, সেই ঋণ পরিশোধ করার দায়িত্ব এখন তারেক সরকারের। সেই সব দায়িত্বের পাশাপাশি গুরু দায়িত্ব হল হাসিনাকে দেশে ফিরিয়ে আনা, জাতীয় রাজনীতির অঙ্গন আওয়ামী লীগের জন্য খুলে দেওয়া। সম্প্রতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে। সেখানে দাবি করা হচ্ছে জাতিসংঘ আগামী এপ্রিল বা মে মাসের মধ্যে আওয়ামী লীগকে জাতীয় রাজনীতিতে ফেরাতে সক্রিয় ভূমিকা নিতে চলেছে। যদিও সেই তথ্য ঠিক নয়, জাতিসংঘ থেকে এই নিয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে এই প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষকেরা জাতিসংঘের গত জুলাই আগস্টের একটি রিপোর্টের কথা বলছেন। সেই রিপোর্টে বলা হয়েছে অপরাধের বিচার হতে হবে, তবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা নয়। সেই সঙ্গে বলেছেন তারা অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে বিশ্বাসী। সম্প্রতি একটি গণমাধ্যমের তরফ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি সাক্ষাৎকার নেওয়া হয়। সেই সাক্ষাৎকারে তাকে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তারেক তার জবাবে দলটির নাম উচ্চারণ করেননি, তবে জানিয়ে দেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নন। তারেকের ওই বক্তব্য থেকে একটি বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে তিনিও চাইছেন আওয়ামী লীগ জাতীয় রাজনীতিতে ফিরে আসুক, কিন্তু তারা কিভাবে ফিরবে, বিএনপি বা কিভাবে তাদের জাতীয় রাজনীতিতে ফিরিয়ে আনবে তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। একটি বিষয়ে কোনো প্রান্তেই কোনো সন্দেহ নেই যে আগের সরকারের জারি করা নিষেধাজ্ঞার এখন আর কোনো মূল্য নেই। তাছাড়া হাসিনা নিজেই জানিয়েছিলেন ইউনুস সরকার অবৈধ, তাই সেই সরকারের নিষেধাজ্ঞারও কোনো বৈধতা থাকে না। এদিকে গুঞ্জন রয়েছে আওয়ামী লীগের লবিস্ট ফার্মগুলি জাতিসংঘকে বোঝানোর চেষ্টা করছে, চাইছে জাতিসংঘের মধ্যস্থতা। জাতিসংঘকে তারা কতটা বোঝাতে সক্ষম হবে সেটা এখন দেখার বিষয়। আওয়ামী লীগের ফেরার বিষয়ে আন্তর্জাতিক প্রভাবের বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রস্তাবিত আইনে বলা আছে, আদালত কর্তৃক আওয়ামী লীগ দোষী সাব্যস্ত হওয়ার পরে
আওয়ামী লীগের কার্যক্রম বা দল হিসেবে নিষিদ্ধ করা যাবে। কিন্তু সরকার যে গেজেট নোটিফিকেশনটি দিয়েছে সেটি আইনগতভাবে ঠিক হয়নি, সঠিক হয়নি, সেটি অবৈধ একটা পন্থা ছিল। আরেকটা বিষয় হলো যে এই সংসদে, আপনারা হয়তো জানেন, সংসদ বসার ৩০ দিনের মধ্যে অর্ডিন্যান্সগুলো অনুমোদন নিতে হয়। এই সংসদে এটি উত্থাপিত হবে। উত্থাপিত হলে সংসদ যদি এটি র্যাটিফিকেশন করে থাকে, সেই হিসেবে এই সংসদ আমি বলবো হিটলারের রাইক্সট্যাগ হিসেবে পরিণত হবে। কারণ এই সংসদ এ ধরনের আইন করতে পারে না। আওয়ামী লীগ একটি প্রাচীন রাজনৈতিক দল, সে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। এখানে আমি মনে করব পার্লামেন্টে অনেক সুধী ও বিজ্ঞজন আছেন, তারা বিষয়টি দেখবেন। বিশেষ করে আইনমন্ত্রীকে আমি যতটুকু জানি তিনি অনেক পড়াশোনা জানা মানুষ, তিনি বিষয়টি ভেবে দেখবেন। আওয়ামী লীগকে যদি সংসদে নিষিদ্ধ করার প্রস্তাব করা হয়, আমি মনে করব এটি ২১শে আগস্ট ১৫ আগস্ট বাংলাদেশের রাজনীতিতে যে ক্ষত সৃষ্টি করেছিল এটি আরেকটি ক্ষত সৃষ্টি করবে। আওয়ামী লীগকে কারা নিষিদ্ধ করতে চায়? যারা অতীতে নিষিদ্ধ হয়েছিল তারা এই ভয় থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়। কারণ তাদের একটা আশঙ্কা আছে, আওয়ামী লীগ যদি কখনো ফিরে আসে তবে তারা তাদের আবার নিষিদ্ধ করবে। তারা চায় তাদের যেন নিষিদ্ধ না করুক। এই রাজনৈতিক ফায়দা থেকে তারা চায় আওয়ামী লীগকে বিএনপি যদি নিষিদ্ধ করে তবে ভবিষ্যতে আওয়ামী লীগ এসে একই পন্থা নিলে তাদের সুবিধা হবে, যারা অতীতে নিষিদ্ধ হয়েছিল। এটি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় এটি হবে চরম একটি ফ্যাসিস্ট কার্যক্রম। আপনি দেখেন, ইতালিতে মুসোলিনির ফ্যাসিস্ট শাসনের কথা বলেন, হিটলারের ফ্যাসিস্ট শাসনের কথা বলেন, সেটি তারই নামান্তর হবে। ইতিহাস আসলে বারবার ফিরে আসে। আজকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, ইতিহাসের বিচার হল সর্বশ্রেষ্ঠ বিচার। আমরা মীর জাফরের কথা শুনেছি। মীর জাফরের কিন্তু তখন কোনো বিচার হয়নি, কিন্তু ইতিহাস তাকে কি হিসেবে চিনে? গালির সমর্থক হিসেবে চিনে। আজকে যারা এই কার্যক্রমের সাথে জড়িত আছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে ইতিহাস তাদের একদিন কঠিন বিচার করবে। যে দলের নেতৃত্বে ও অসংখ্য নেতাকর্মীর ত্যাগে এদের স্বাধীন হয়েছে, সে দলকে এভাবে নিষিদ্ধ করার প্রশ্নই আসতে পারে না। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যদি কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে তবে সেটির বিচার হতে পারে উপযুক্ত আদালত কর্তৃক। আওয়ামী লীগ অবশ্যই ফিরবে, সেটা দেশ ও জনগণের প্রয়োজনে, এবং মানুষের প্রয়োজনে আওয়ামী লীগ আবার ফিরবে। আওয়ামী লীগকে রোধ করার, প্রতিরোধ করার বা রুখার শক্তি আসলে কারো নাই। এটি একটি সাময়িক বিষয়। আওয়ামী লীগকে বাংলার জনগণই নিয়ে আসবে তাদের প্রয়োজনে, দেশের প্রয়োজনে ও জাতির প্রয়োজনে। আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করে তদারকি সরকার, আবার সেই নির্দেশিকাকে হাতিয়ার করে বাংলাদেশ নির্বাচন কমিশন দলটির প্রতীক ফ্রিজড করে দেয়। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। বলা ভালো, প্রতিদ্বন্দ্বিতার কোনো সুযোগ তাদের সামনে ছিল না। এই অবস্থায় পদ্মাপাড়ে হয়েছে সংসদ নির্বাচন। নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছে। জামায়াত প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। ভোট প্রচারের সময় জামায়াত ছিল বেশ আত্মপ্রত্যয়ী। নিশ্চিত ছিল তারাই ক্ষমতা দখল করতে চলেছে। তারা সংখ্যাগরিষ্ঠতা করলে জামায়াত সরকার গঠন করত। হয়তো দলের আমির শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী করা হতো। ভোটের আগে বেশ কয়েকটি জনমত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছিল যে জামায়াত সরকার গঠন করতে চলেছে। যুক্তি হিসেবে তারা তুলে ধরে আমেরিকার সমর্থন। আমেরিকাও কিন্তু চেয়েছিল জামায়াত ক্ষমতা দখল করুক, কিন্তু দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ জামায়াতকে প্রত্যাখ্যান করেছে। তারা ভোট দিয়েছে বিএনপিকে। দলটির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের আরও বড় কারণ সিম্প্যাথি ভোট। এদিকে ফলাফল ঘোষণার কিছুদিন বাদে আবার জামায়াতের আমির তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, আমরা আদর্শ একটি বিরোধী দল হিসেবে আমাদের সাংবিধানিক দায়িত্ব পালন করতে অঙ্গীকারবদ্ধ। সরকারের জনকল্যাণমূলক কাজে আমাদের অবশ্যই সমর্থন থাকবে, কিন্তু যেখানে সরকারের থেকে জবাবদিহির প্রয়োজন সেখানে আমরা সরকারের থেকে অবশ্যই জবাব আদায় করব। সেই সঙ্গে তার সংযোজন, আমাদের উদ্দেশ্য সংঘাত নয়, সংশোধন, বাধা দেওয়া নয়, পর্যবেক্ষণ। দেশের মানুষ এমন একটি সংবাদ প্রত্যাশা করে যা ন্যায় বিচার ও নাগরিক অধিকার রক্ষা করবে এবং স্থিতিশীলতার সঙ্গে রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। প্রশ্ন অন্যত্র, বিএনপি কি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার পক্ষে? রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, তারেক রহমান কোনোভাবেই এই কলঙ্কের ভাগিদার হতে চাইবেন না। আওয়ামী লীগের নাম শুনতে পারে না প্রধান বিরোধী দল জামায়াত, অসহ্য বোধ করে এনসিপি। এত প্রতিকূলতার পরেও হাসিনা কিন্তু দেশে ফেরার বিষয়ে আত্মপ্রত্যয়ী। এই প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক একটি বক্তব্য তুলে ধরা যেতে পারে। তিনি বলেছিলেন, বিএনপি নীতিগতভাবে কোনো একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নয়। শেষ এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জনতা জনার্দন। তারা কিন্তু একটি মোক্ষম সিদ্ধান্ত নিয়েছে। জামায়াতকে রুখতে বিএনপি আওয়ামী লীগের ভোট প্রার্থনা করেছিল। একই রাস্তা নিয়েছিল জামায়াতও। কিন্তু জামায়াত ক্ষমতায় আসীন হলে বাংলাদেশে তালিবানি শাসন ফিরে আসার সম্ভাবনা রয়েছে বলে তারা আশঙ্কা করেছিলেন।
তাই আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠ ভোটার বিএনপির শীর্ষ নেতাদের আহ্বানে সাড়া দিয়ে সেই দলের প্রার্থীদের উজাড় করে ভোট দিয়েছে। তার ফল যা হওয়ার তাই হয়েছে। এত কিছুর পরেও যে প্রশ্নটা নিয়ে চর্চা থামছে না তা হল আওয়ামী লীগের ওপর যে নিষেধাজ্ঞা আগের সরকার করে গিয়েছিল সেই নিষেধাজ্ঞার কি হবে। শেখ হাসিনা কিন্তু প্রথম থেকে বলে এসেছেন এই নিষেধাজ্ঞার কোনো আইনি বৈধতা নেই, কারণ যে সরকার এই নিষেধাজ্ঞা বলবৎ করেছিল সেই সরকারই অবৈধ, তাই অবৈধ সরকারের নিষেধাজ্ঞাও অবৈধ। এটা না মানেন তিনি, মানে না দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল স্তরের নেতারা। এতদিন হাসিনার তরফ থেকে তারেক সরকারকে এই নিষেধাজ্ঞা নিয়ে কোনো বার্তা দেওয়া হয়নি, দেওয়া হলো এবার। বিএনপি সরকার প্রধানকে দিল্লি থেকে বসে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। হাসিনার দাবি মনে তারেক সেই নির্দেশ পালন করেন কিনা সেটা দেখার বিষয়। এই প্রসঙ্গে আরও একটি বিষয় জানিয়ে রাখা দরকার যে তারেকের বিরুদ্ধে লড়াই করতে জমি তৈরি করছে জামাত। তারা বিরোধী দলগুলিকে নিয়ে একটি যৌথ মঞ্চ তৈরি করার চেষ্টা করছে, ফলে তাদের সেই ক্ষুরধার আক্রমণ প্রতিহত করার শক্তি দিতে পারে আওয়ামী লীগ। তাই তাদের এবং দলনেত্রীর দেশে ফেরার রাস্তা অবিলম্বে প্রশস্ত করা প্রয়োজন। চলতি বছরের জানুয়ারি থেকে মাত্র ২.৫ মাসের মধ্যে কক্সবাজারে প্রায় ৯,০০০-এর কাছাকাছি শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে। গত ৩ দিনে ৪টি শিশু মারা গেছে। জেলা সদর হাসপাতালে এখন একসাথে ৩১ জন শিশু ভর্তি, আলাদা আইসোলেশন ওয়ার্ড পর্যন্ত নেই। অথচ ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসা বিএনপি সরকার এই পুরো সময়টা জুড়ে এমন আচরণ করে গেছে যেন এই দেশে কিছুই ঘটছে না। এটাকে অবহেলা বললে কম বলা হয়। এটা আসলে একটা রাষ্ট্রীয় উদাসীনতা, যেটা অনেকটা ইচ্ছেকৃত বলেই মনে হয়। রোহিঙ্গা ক্যাম্পের কথা বলা হচ্ছে বলে অনেকে হয়তো ভাবছেন এটা আমাদের সমস্যা না, কিন্তু কক্সবাজার শহর এবং আশপাশের এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়েছে। ক্যাম্পের বাইরের সাধারণ বাংলাদেশি পরিবারের শিশুরাও এখন ঝুঁকিতে। হাম এমন একটা রোগ যেটা বাতাসের মধ্য দিয়ে ছড়ায়, সীমানা বোঝে না, একটা গণ্ডির মধ্যে আটকে রাখা যায় না। তারপরেও সরকারের তরফ থেকে কোনো জরুরি ঘোষণা নেই, কোনো জাতীয় টিকাদান অভিযানের কথা নেই, স্বাস্থ্যমন্ত্রীর কোনো বক্তব্য নেই চাপাবাজি করা ছাড়া। বিএনপি এমন একটা দল যার জন্মটাই হয়েছিল সেনা ছাউনিতে, জিয়াউর রহমানের হাত ধরে। গণতান্ত্রিক রাজনীতির যে স্বাভাবিক ধারা, সেটার সাথে এই দলের সম্পর্ক শুরু থেকেই বিচ্ছিন্ন। এবারও ক্ষমতায় এসেছে ১২ই ফেব্রুয়ারির এমন একটা ভোটের মাধ্যমে যেখানে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো অংশ নেয়নি, জনগণ বয়কট করেছে। ফলে যে মন্ত্রিসভা এখন বসে আছে তাদের কাছে জনগণের কাছে জবাবদিহি করার কোনো বাধ্যবাধকতা আছে বলে তারা নিজেরাও মনে করে না। আর সেটা এখন এই মহামারীর মধ্যে পরিষ্কার দেখা যাচ্ছে। একটা বৈধ সরকার হলে এতদিনে স্বাস্থ্য অধিদপ্তর থেকে কমপক্ষে একটা জরুরি বিজ্ঞপ্তি বের হতো, কক্সবাজারে অতিরিক্ত চিকিৎসক ও ঔষধ পাঠানো হতো, শিশুদের জন্য বিশেষ টিকাদান ক্যাম্প চালু হতো, মিডিয়ায় সচেতনতামূলক প্রচারণা শুরু হতো। কিছুই হয়নি। হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড করার পরিকল্পনা আছে, এটুকুই পাওয়া গেছে। শিশু মরছে এবং সরকার পরিসংখ্যান লুকাচ্ছে। ঘটনাটাকে যেভাবে সামনে আনার কথা ছিল সেটা হচ্ছে না। স্থানীয় চিকিৎসকরা কথা বলছেন, স্থানীয় হাসপাতাল তথ্য দিচ্ছে, কিন্তু জাতীয় পর্যায় থেকে কোনো সাড়া নেই। এটা মহামারী লুকানোর আরেকটা রূপ। সরাসরি মিথ্যা না বললেও নীরব থেকে ঘটনার ভয়াবহতাকে জনমানুষে পৌঁছাতে না দেওয়া। যে সরকার নির্বাচনে জনগণের সমর্থন ছাড়াই ক্ষমতায় বসেছে, সেই সরকারের কাছে জনস্বাস্থ্য একটা রাজনৈতিক হিসাবের বিষয়, মানবিক দায়িত্বের বিষয় না। রোহিঙ্গা ক্যাম্পে শিশুদের মৃত্যু তাদের ভোট ব্যাংকে কোনো প্রভাব ফেলে না। কক্সবাজারের সাধারণ মানুষের আতঙ্ক তাদের ক্ষমতায় কোনো টান দেয় না। তাই বিকার নেই, সত্যিই কোনো বিকার নেই। আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার প্রস্তাব দিয়েছিল আমেরিকা। তারা রোডম্যাপ ও স্ট্র্যাটেজি ঠিক করে দিয়েছিল ডিপ স্টেট। আসিফের দাবি, অন্তর্বর্তী সরকার তাতে রাজি হয়নি। তারা গণতন্ত্রের প্রতি অঙ্গীকার রেখে নির্বাচনের পথে গিয়েছে, যদিও বাস্তব পরিস্থিতি বলছে ভিন্ন কথা। তার আগে ডিপ স্টেট নিয়ে কিছু কথা। ডিপ স্টেটের সংজ্ঞা দিতে গিয়ে রাষ্ট্রবিজ্ঞানী, গবেষক, বিশ্লেষক, সাংবাদিকরা এটিকে নিজেদের বোঝাপড়া অনুযায়ী ব্যাখ্যা করলেও সবার কথায় একটা বিষয় প্রায় একই: রাষ্ট্র ব্যবস্থার অন্তরালে থাকা গোপন ও শক্তিশালী চক্রের এখতিয়ার বহির্ভূতভাবে রাষ্ট্রীয় বিভিন্ন নীতি নির্ধারণী সিদ্ধান্তে প্রভাব বিস্তার। ডিপ স্টেট প্রসঙ্গে ভূরাজনৈতিক বিশ্লেষক রবার্ট কাপলান তার বিভিন্ন লেখায় উল্লেখ করেছেন যে প্রতিটি আধুনিক রাষ্ট্রেই একটি অদৃশ্য স্থায়ী কাঠামো থাকে, যা সরকার পরিবর্তন হলেও অপরিবর্তিত থাকে, যারা মূলত জাতীয় স্বার্থ রক্ষার দোহাই দিয়ে নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করে। নিউ ইয়র্ক টাইমসের দীর্ঘ সময়ের হোয়াইট হাউস প্রতিবেদক মাইকেল ক্রাউলি ডিপ স্টেটকে বলে থাকেন অদৃশ্য রাষ্ট্র। তার মতে এই শব্দ দিয়ে এমন ব্যক্তি প্রতিষ্ঠানকে নির্দেশ করা হয় যারা বেসামরিক রাজনৈতিক নেতৃত্বের ধরাছোঁয়ার বাইরে থেকে নিজেদের ক্ষমতা প্রয়োগ করে। তার মতে বিশেষজ্ঞরা মূলত উন্নয়নশীল দেশগুলোর প্রেক্ষাপটে ডিপ স্টেট শব্দ ব্যবহার করেন, যেখানে নামমাত্র গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার আড়াল থেকে সামরিক ও গোয়েন্দা প্রধানরাই আসল কলকাঠি নাড়েন এবং প্রয়োজন মনে করলে নির্বাচিত নেতাদের সরিয়ে দিতে পারেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ বর্তমানে জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখপাত্র। ঢাকার বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে এক বিশেষ আলোচনা সভায় তিনি বলেন, আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম শুরুর দিকে আমাদের বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদের আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের থেকে আমাদের অফার করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনা সরকারের যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত সেটা শেষ করেন, আপনারা শেষ করেন, আমরা আপনাদের সহযোগিতা করি। আসিফ বলেন, তাদের ডিপ স্টেটের কিছু শর্ত ছিল যে তাদের কিছু কিছু জায়গায় ফ্যাসিলিটেটেড করা, এবং তারা পুরো রোডম্যাপও করে নিয়ে আসছিল যে বিএনপির নেতাদের তো সাজা আছে, তো সাজা থাকলে সাধারণভাবে নির্বাচন দিলেও তারা নির্বাচন করতে পারবে না, তো তাদের সাজাগুলো আদালতের মাধ্যমে লেনদি করে, আপনারা তো জানেন সেটা কিভাবে করা যায়। আদালতের ডেট ঘুরিয়ে ঘুরিয়ে তারেক রহমানের নিজের নামেও সাজা ছিল, সে যদি সাজাপ্রাপ্ত অবস্থায় থাকত নির্বাচন হলেও তিনি বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেন না। কিভাবে ক্ষমতায় থাকা যায় সেই কৌশল সাজিয়ে দেওয়া হয়েছিল বলে উল্লেখ করে আসিফ বলেন, আমরা কিন্তু তাতে সায় দিইনি, আমরা সবসময় গণতন্ত্রকেই সামনে রেখেছি এবং সেটার প্রতি কমিটমেন্ট অন্তর্বর্তী সরকারের ছিল বলেই নির্বাচনটা হয়েছে। নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য আমরা আগ বাড়িয়ে পদত্যাগ করে চলে এসেছি। আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনের কার্যক্রমকে বৈধতা দেওয়ার মতো বিষয়ও সেই প্রস্তাবে ছিল বলে দাবি করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ডিপ স্টেটের সেই প্রস্তাবে আগ্রহ দেখায়নি। সরকার নির্বাচন দেওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ছিল, ফলে সরকার তাদের ডিপ স্টেটের সঙ্গে সমঝোতায় যায়নি। আসিফের এই বিবৃতিতে স্পষ্ট যে আমেরিকার অভ্যাস কোনো কালেই বদলাবে না, প্রেসিডেন্ট পদে বদল হলেও তাদের স্বভাবগত বৈশিষ্ট্য এক থেকে যাবে। দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে জনজীবন এখন ওষ্ঠাগত। একদিকে আকাশছোঁয়া মুদ্রাস্ফীতি, অন্যদিকে রাজনৈতিক ছত্রছায়ায় নজিরবিহীন চাঁদাবাজি, সব মিলিয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠলেও তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার যেন চোখে টিনের চশমা দিয়ে বসে আছে। সাধারণ মানুষের ভোগান্তি লাঘবের চেয়ে শাসক গোষ্ঠীর অনুগতদের 30% কমিশন নিশ্চিত করতেই প্রশাসন বেশি ব্যস্ত বলে অভিযোগ উঠেছে। এলপিজির দামে আগ্নেয়গিরি, সাধারণের নাগালের বাইরে জ্বালানি। ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের এলপিজির দাম এপ্রিল মাসে 1 লাফে প্রতি কেজিতে 32 টাকা 30 পয়সা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে বাজারে বহুল ব্যবহৃত 12 কেজি সিলিন্ডারের দাম 1341 টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 1728 টাকা, অর্থাৎ এক মাসেই দাম বেড়েছে 387 টাকা। অতীতের রেকর্ড বলছে 2025 সালেও মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে এই দাম ছিল 1498 টাকা। এমনকি রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় 2022 সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে দাম 1439 টাকায় উঠলেও দ্রুত তা সমন্বয় করে 1225 টাকায় নামিয়ে আনা হয়েছিল। বর্তমান সরকারের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দিশেহারা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ। এদিকে ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট বুধবার 1 এপ্রিল এক প্রতিবেদনে শঙ্কা প্রকাশ করে জানিয়েছে, বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশ। এমন ভয়াবহ পূর্বাভাসের পরও সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। মিস্টার 10% থেকে 30%-এর সরকার। অভিযোগ উঠেছে, বর্তমান সরকারের উচ্চ পর্যায়ের আশীর্বাদে স্থানীয় পর্যায়ে প্রতিটি প্রকল্প থেকে 30% কমিশন দাবি করা হচ্ছে। এই কমিশন না দিলে নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপর হামলা, চাঁদাবাজি এবং মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর ঘটনা ঘটছে। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভিজিএফ চালের বরাদ্দ থেকে এমপির নির্ধারিত 30% না দেওয়ায় এক ইউপি চেয়ারম্যানকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। একটি ফাঁস হওয়া কল রেকর্ডে এই চাঁদাবাজির প্রমাণ পাওয়া গেছে, যা জেলা জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। সাধারণ মানুষ একে তারেক রহমানের পুরনো মিস্টার 10% ও খাম্বা কেলেঙ্কারির আধুনিক ও বর্ধিত সংস্করণ হিসেবে দেখছেন। দেশের বিভিন্ন জেলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপর স্টিম রোলার চালাচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে। লক্ষ্মীপুরের রামগঞ্জে ভাটরা ইউপি চেয়ারম্যান শামসুল আলম বুলবুলকে কার্যালয় থেকে বের করে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রদল। কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না থাকলেও তাকে হেনস্থা ও সিসিটিভি ডিভাইস লুট করা হয়েছে। বরিশালের বাকেরগঞ্জে কাভিখা প্রকল্পের অর্থ চাঁদা না দেওয়ায় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবিরকে বেধড়ক মারধর করেছে ছাত্রদল ও যুবদলের কর্মীরা।
সরকার জেলা পরিষদগুলো থেকে আমলাদের সরিয়ে রাজনৈতিক নেতাদের প্রশাসক নিয়োগ দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন এটি উন্নয়ন প্রকল্প ও বাজেট তসরুফের একটি সুকৌশলী পদক্ষেপ। ভুক্তভোগী জনপ্রতিনিধিদের অভিযোগ, থানায় অভিযোগ দিলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, সংস্কারের নামে যদি এমন লুটপাট ও অরাজকতা চলতে থাকে তবে দেশের প্রশাসনিক কাঠামো ও গণতান্ত্রিক পরিবেশ দ্রুতই ভেঙে পড়বে। আইনশৃঙ্খলা পরিস্থিতির এই চরম অবনতি দেশকে এক ভয়াবহ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নগ্নভাবে দলীয়করণ করা হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকে দখল করা হয়েছে। বিসিবি এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, এটা হয়ে গেছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। বুধবার ৮ এপ্রিল সংসদের প্রথম অধিবেশনে ১১ দিনের বিকেলের সেশনে জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ আইন ২০২৬ উত্থাপনের পর সংসদে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা ও দায় নির্ধারণের লক্ষ্যে যে বিলটা আনা হয়েছে, সেই বিলে যদি আমরা দেখি, এখানে কমিশন বলতে জাতীয় মানবাধিকার কমিশনকে বোঝানো হয়েছে। এখানে ২-এর ঘতে সংজ্ঞার মধ্যে আমরা যদি দেখি, বিশৃঙ্খল পরিস্থিতির অপরাধমূলক অপব্যবহার, এটার ব্যাখ্যাটা দেওয়া হয়েছে। রাজনৈতিক প্রতিরোধের পরিবর্তে সংকীর্ণ ও ব্যক্তিস্বার্থে সংঘটিত যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, এটাকে একভাবে দেখা হবে। আর আরেকটা গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারের উদ্দেশ্যে যে কার্যাবলীগুলো সংঘটিত হয়েছে, সেটাকে একভাবে দেখা হবে। তিনি আরও বলেন, প্রবলেমের জায়গাটা সেটা সংকীর্ণ ও ব্যক্তিগত স্বার্থে যে ধরনের সংঘটিত হত্যাকাণ্ড হয়েছে, সেটাকে কে ডিফাইন করবে? সেটাকে কিন্তু ডিফাইন করবে এই আইন অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশন। অর্থাৎ এই ইনডেমনিটিটা জাতীয় মানবাধিকার কমিশনের ওপরে নির্ভর করবে। এবার এই জাতীয় মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশ, সেটা কিন্তু ইতোমধ্যে ল্যাপস করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এখন এই জাতীয় মানবাধিকার কমিশনটা এটা যদি ২০০৯ সালের অনুযায়ী যদি চলে, তাহলে সেটা কিন্তু পুরোপুরি সরকার নিয়ন্ত্রিত একটা মানবাধিকার কমিশন। যেই মানবাধিকার কমিশন বিরোধী দল ও মতকে দমনের জন্য ব্যবহার করা হয়েছে, ভিকটিম ব্লেমিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে। যেই মানবাধিকার কমিশন গুম খুনের বৈধতা উৎপাদন করা হয়েছে। হাসনাত আব্দুল্লাহ বলেন, এই মানবাধিকার কমিশনকে যদি আমরা মন্ত্রণালয়ের অধীনে রাখি এবং ওই মানবাধিকার কমিশনের মধ্য দিয়েই যদি আমরা জুলাই গণঅভ্যুত্থানের এই কার্যাবলীগুলোকে বিচারের এবং নিরীক্ষণের দায়িত্ব দেওয়া হয়, সেক্ষেত্রে এই নিরীক্ষণ কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। তিনি বলেন, আমরা এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যদি জাতীয় মানবাধিকার কমিশনকে একটা মন্ত্রণালয়ের অধীনে রাখি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রাখি, তাদের মাধ্যমে আমরা নিরপেক্ষ ধরনের অনুসন্ধান আমরা কতটা পাব, সেটা নিয়ে কিন্তু আমরা সন্দিহান। সেই জায়গা থেকে এই বিলটিকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, এটাকে যদি আমরা ফাংশনাল করতে চাই, তাহলে জাতীয় মানবাধিকার কমিশনকে অবশ্যই সেটাকে স্বায়ত্তশাসিত করতে হবে। তিনি আরও বলেন, যারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তারাই এটাকে একটা মন্ত্রণালয়ের অধীনে রাখতে চাচ্ছে। এই অজুহাতে জাতীয় মানবাধিকার কমিশন যদি অটোনোমাস হয়ে যায়, তাহলে সেটাকে এটা জবাবদিহিতা কিভাবে নিশ্চিত হবে? যেভাবে বর্তমানে প্রতিষ্ঠানগুলো নগ্ন করা হচ্ছে, সেজন্য জাতীয় মানবাধিকার কমিশন যে দলীয়করণ করা হবে না, আবার বাপের দোয়া একটা মানবাধিকার কমিশন বা বিরোধী দল দমন করা হবে না, এটার প্রতি কিন্তু আমাদের আস্থা নাই। হাসনাত আব্দুল্লাহ বলেন, বিলটা পাস হওয়ার আগে আমাদের জাতীয় মানবাধিকার কমিশনের এই বিল নিষ্পত্তি হওয়া জরুরি। না হয় বিসিবির মতো আমরা আবার বাপের দোয়া কমিশন দেখতে পাব, বাংলাদেশ ব্যাংকের মতো আবার দলীয়করণ দেখতে পাব। আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে যেভাবে এক ধরনের দলীয়করণ করা হয়েছে, আমরা সেটি দেখতে পাব। অধস্থান আদালতের ২৮ বিচারককে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুক পোস্ট দেওয়ায় শোকজ সুপ্রিম কোর্ট সচিবালয়। গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫ বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমর্থিত আইনজীবী সংগঠন ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্স এনএলএ। বুধবার ৮ এপ্রিল দুপুরে সুপ্রিম কোর্টে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট আজমল হোসেন এই প্রতিবাদ জানান। তিনি বলেন, বিচার বিভাগীয় কর্মকর্তাদের নির্বাহী ও ব্যয়ের ফ্যাসিস্ট আমলে প্রণীত একটা সার্কুলারের আলোকে শোকজ করা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বিধিমালা ২০১৭ অনুসারে বেআইনি ও সংবিধানের ৩৯ অনুচ্ছেদের পরিপন্থী। আমরা এহেন শোকজকে বিচার বিভাগের উপরে নির্বাহী বিভাগের ভয় দেখানোর কৌশল মনে করছি। অবিলম্বে বিচার বিভাগকে স্বাধীনতা দিয়ে বিচারকদেরকে করা শোকজ নোটিশ প্রত্যাহার করে বিচার বিভাগের উপর এই নগ্ন হস্তক্ষেপ বন্ধ করতে হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্সের সদস্য সচিব অ্যাডভোকেট খন্দকার এরশাদুল মাকেট সাকিল আহমদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শাহাবুল বাশার, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান, অ্যাডভোকেট আশরাফি সানজিদা প্রমুখ। আওয়ামী লীগের মিছিল, মিটিং, সমাবেশ ও প্রচারণা সহ যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর আইনি নিষেধাজ্ঞা স্থায়ী রূপ নিল।
বুধবার ৮ এপ্রিল জাতীয় সংসদে সন্ত্রাস বিরোধী সংশোধন আইন ২০২৬ পাশের মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এর ফলে ক্ষমতাচ্যুত দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকারের জারি করা আগের অধ্যাদেশটি এখন শক্তিশালী আইনি ভিত্তি পেল। নতুন পাশ হওয়া আইনের ৩য় ধারায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। এতে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত কোনো সত্তা বা সংগঠনের পক্ষে কোনো ধরনের সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ, মুদ্রণ, অনলাইন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো যাবে না। এছাড়া মিছিল, সভা সমাবেশ, সংবাদ সম্মেলন কিংবা জনসম্মুখে বক্তৃতা প্রদানের ওপরও পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিলটি পাশের আগে বিরোধী দলীয় নেতা ড শফিকুর রহমান এটি পর্যালোচনার জন্য সময় প্রার্থনা করেন। তিনি বলেন, বিলটির কপি হাতে পাওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যে এটি পাশ করা ঠিক হবে না। তবে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ কার্যপ্রণালী বিধির দোহাই দিয়ে তার আবেদন নাকচ করে দেন। স্পিকার জানান, নির্ধারিত সময়ে কোনো সংশোধনী প্রস্তাব না আসায় এখন আর আলোচনার সুযোগ নেই। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, এই সংশোধনীটি মূলত একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য আনা হয়েছে। আপনারা, বিরোধী দল এবং এনসিপির আন্দোলনের ফলেই যে জনমত তৈরি হয়েছে তারই প্রতিফলন এই আইন। এই আইনের সাহায্যেই আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বর্তমানে স্থগিত রাখা হয়েছে। ২০২৪ সালে ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর ২৩ অক্টোবর আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়। পরবর্তী সময়ে ২০২৫ সালের ১১ মে একটি অধ্যাদেশের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করে অন্তর্বর্তী সরকার। আজকের এই সংসদীয় অনুমোদনের ফলে সেই স্থগিতাদেশ এখন স্থায়ী আইনি কাঠামোতে রূপান্তর হল। মন্ত্রীর বক্তব্যের পর কণ্ঠভোটে বিলটি সংসদে পাশ হয়। অবৈধ প্রক্রিয়ায় ২৮৬ সাব রেজিস্ট্রার বদলি করে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুল ও তার পিএস মাসুমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দুদক আবেদন করা হয়েছে। বুধবার ৮ এপ্রিল দুদকের কার্যালয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারওয়ার হোসেন এ আবেদন দাখিল করেন। আবেদনে ৮ মাসে সাব রেজিস্ট্রার বদলিতে ঘুষ লেনদেন শত কোটি শিরোনামে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে। ওই প্রতিবেদনের প্রথম অংশে বলা হয়, অন্তর্বর্তী সরকারের আমলের ৮ মাসে আইন মন্ত্রণালয়ে শুধু সাব রেজিস্ট্রার বদলিতেই ঘুষ লেনদেন হয়েছে শত কোটি টাকা। তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুলের আমলে সাব রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে কোনো ধরনের নীতিমালা মানা হয়নি। ঘুষের বিনিময়ে বদলির ক্ষেত্রে প্রতিশ্রুত টাকা পরিশোধ না করায় বদলির আদেশ স্থগিত করার প্রমাণও পাওয়া গেছে। কোনো কোনো ক্ষেত্রে কাউকে ৬-৭ মাসের মধ্যে ৩-৪ বার বদলি করা হয়েছে। ৮ মাসে অক্টোবর ২৪ থেকে এপ্রিল ২৫ পর্যন্ত নিবন্ধন অধিদপ্তরের ৪০৩ জন সাব রেজিস্ট্রারের মধ্যে কমপক্ষে ২৮২ জনকে বদলি করা হয়েছে। এর মধ্যে অন্তত ২০০ জন ঘুষের মাধ্যমে পছন্দের সাব রেজিস্ট্রি অফিসে বদলি বাগিয়ে নিয়েছেন। অভিযোগ রয়েছে, জনপ্রতি ৫০ থেকে ৬০ লাখ টাকার বিনিময়ে পছন্দের অফিসে বদলির আদেশ পেয়েছেন তারা। অতীতে কখনও মাত্র ৮ মাসে এত বিপুল সংখ্যক বদলির ঘটনা ঘটেনি। বদলির নীতিমালা অনুযায়ী সাব রেজিস্ট্রি অফিসের এ, বি ও সি গ্রেডের অফিসে অনুরূপভাবে এ, বি ও সি গ্রেডের কর্মকর্তাদের বদলি ও পদায়ন করার বিধান রয়েছে। কিন্তু ৮ মাসে এই নীতিমালার তোয়াক্কা করা হয়নি। বদলির বিধান অনুযায়ী এ গ্রেডের সাব রেজিস্ট্রারকে এ গ্রেডের অফিসে এবং সি গ্রেডের কর্মকর্তাকে সি গ্রেডের অফিসে বদলি করতে হয়। তবে ৮ মাসের ওই সময়কালে ঘুষের বিনিময়ে সি ও বি গ্রেডের সাব রেজিস্ট্রারদের অনেকেই পোস্টিং দেওয়া হয়েছে উচ্চতর গ্রেডের কার্যালয়। এক্ষেত্রে ঘুষ দিতে রাজি না হওয়ায় এ গ্রেডের সাব রেজিস্ট্রারদের শাস্তিমূলকভাবে বি বা সি গ্রেডের অফিসে বদলি করা হয়েছে। শুধু তাই নয়, তাদের অনেকেই বারবার বদলির মুখে পড়তে হয়েছে। কাউকে যোগদানের আগের দিন পুনরায় অন্য অফিসে বদলির নির্দেশ দিয়ে চিঠি দেওয়া হয়েছে। বদলি বাণিজ্যের মাত্রা এতটাই বেড়ে যায় যে গত বছরের ১ জুন খোদ আইন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে সতর্কতা জারি করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার রেজিস্ট্রার ও সাব রেজিস্ট্রার বদলি ও পদায়নে কোনো আর্থিক লেনদেনের সুযোগ নেই। এ বিষয়ে কোনো অসাধু ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক কোনো ধরনের প্রলোভন, প্রস্তাব বা প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো। কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশের আগেই শত শত সাব রেজিস্ট্রার বদলিতে বিপুল অঙ্কের ঘুষের লেনদেন হয়েছে। এ বিজ্ঞপ্তি প্রকাশের পর আর কোনো বদলির আদেশ হয়নি।